মন্ত্রী মিনিস্টার লেভেলের একটা চাকরি, যেমন মন্ত্রী মিনিস্টার বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় চুষে বেড়ায় সংগঠনের কাজে, ঠিক তাদের পার্টিগতভাবে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করে, ঠিক এই পেশাটাও এমন। আপনি চাকরি করলে আপনি বিভিন্ন জায়গায় সেকেন্ডের ভিতরে পর্যায়ক্রমে আপনি যেতে পারবেন, বিভিন্ন অবস্থান বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজ মাহফিলে আপনি সহযোগিতা করতে পারবেন, আপনি জায়গা উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে পারবেন, মানুষকে সুপরামর্শ দিতে পারবেন। এইটা যেমন আমি একটু আগে বললাম, আমাদের এই মুয়াজ্জেম স্যারকে বললাম যে ওনাকে অর্থনৈতিক উপদেষ্টা আমরা এখানে নিয়োগ দিয়েছি। অর্থনৈতিক উপদেষ্টা কীভাবে? আপনার অঞ্চলে, আপনার পাড়ায়, আপনারা যারা মধ্যবিত্ত আছে, গরিব আছে, ধন্যত ব্যক্তি আছে, তাদের যদি আপনি বলেন অর্থনীতি উপদেশ দেন, দেখেন আজকের আপনার ছেলে মেয়ে আছে 5-7টা 10টা, আপনার একসময় বৃদ্ধ হবেন পেশা না। এখানে বলছিলাম অর্থনীতি উপদেষ্টা দিচ্ছি যে আপনার পাড়া মহল্লায় আপনার মধ্যবিত্ত গরিব অসহায় পায়, সবাই দিনমজুরি কাজ করে, সবার বয়সটা 20 থেকে 40-এর ভিতরে, তাদের যদি আপনি উপদেশ দেন যে ভাই আজকে তুমি ইনকাম করতে আসো, একবেলা না খেলে তোমার কষ্ট হচ্ছে না, না খেয়ে থেকেও তুমি কাজ করতে পারতেছো, কিন্তু আজকে তোমার 30 বছর বয়স, যে সময় তোমার 60 বছর, আজকে থেকে 30 বছর পর হবে, ওই সময় 60 বছর হবে, ওই সময় কি তোমার শক্তি সামর্থ্য এভাবে থাকবে? বলবে না। তাহলে ওই সময় এখন যে প্রেক্ষাপট, ছেলে বিয়ে শাদী করে আলাদা হয়ে যাচ্ছে, মেয়েদের বিয়ে, তোমরা যে দুইজন মুরব্বী থাকবা, বুড়াবুড়ি থাকবা, তোমরা স্বামী স্ত্রী থাকবা, পরবর্তী যে কয়দিনই বাঁচো কীভাবে চলবা? তো ইনকাম থাকবে না। তাই বলবে তা তো ভাই তাহলে কি করা যায়? আসো, আমি একটা প্রতিষ্ঠানে আছি, এনআরবি ইসলামী লাইফ, এখানে একজাক শিল্পপতি তরুণ আলেম ফকিহ, এখানে শরিয়া কাউন্সিল আছে, শরিয়া বোর্ড আছে, তাদের নেতৃত্বে সুদমুক্ত ব্যবস্থায় এখানে সঞ্চয় করা যায়। এই সঞ্চয়টা তুমি করলে কি হবে? আজকে যদি তুমি 1000 টাকা দৈনিক তুমি যদি 20 টাকা বা 25 টাকা বা 30 টাকা সঞ্চয় করো, তাহলে তোমার 8-10 বছরে 4 লাখ 5 লাখ টাকা হবে। এটা লাভ সহ তুমি 4-5 লাখ টাকা পাইলে তোমার ওই বৃদ্ধ বয়সে তোমার কোনো ছেলেমেয়ের উপরে পরমুখপেক্ষী হতে হবে না। এই টাকার লোভে ছেলে ভালোবাসবে, মেয়ে ভালোবাসবে, এলাকার সবাই ভালোবাসবে। ভাই এইটা তুমি দেখো, করো, এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই উপদেশটা যদি আপনি দেন, দেখবেন সূত্রে কথা বলে 5 জন লোকের সাথে আলোচনা করলে 2-3 জন করে ফেলাবে। তাহলে এই টাকাটা পাওয়ার সময় তারা বৃদ্ধ বয়সে ইনকাম থাকবে না, 3 বেলা খেতে হবে, পোশাক আদি করতে হবে, 3 বেলা ঔষধও লাগবে, এই সময় এই টাকাটা তাকে কাজ দেবে, ওই সময় আপনার জন্য দোয়া করবে, আল্লাহ অমুক এই মুয়াজ্জেম স্যারের জন্য আজকে আমি সঞ্চয় করেছিলাম, এই জন্য আমি আজকে আরামে এসে আছি। ঠিক কিনা বলেন? এরপরে আরও আপনি বলতে পারেন যে স্যার এইটা মহৎ পেশা কীভাবে আমাকে বুঝাইতে হবে? মহৎ পেশা এইভাবেই আমি বলতে পারি যে কোনো রাষ্ট্রের 3টা শ্রেণীকে প্রথম শ্রেণী ধরা হয়। এই 3টা পেশা কি দেশে অমঙ্গল কামনা করে? 3টা পেশা আপনারা বলতে হবে ইসলাম। এই 3, যেমন প্রথম আমি ধরি এমবিবিএস ডাক্তার, এফসিপিএস ডাক্তার, এদের কিন্তু প্রথম শ্রেণী ধরা হয়। আপনারা ভালো করে শুনবেন, আমি কিন্তু আপনাদের জিজ্ঞাসা করব। তাহলে যে কোনো রাষ্ট্রের 3টা শ্রেণীকে প্রথম শ্রেণী ধরা হয়। একজন উকিল, যেমন এমবিবিএস ডাক্তার, এফসিপিএস ডাক্তার, উকিল, মুক্তার, ব্যারিস্টার, তারপর ইঞ্জিনিয়ার, এই 3টা যে কোনো রাষ্ট্রে এই 3টা শ্রেণীকে সবাই মূল্যায়ন করে, ভালোবাসে এবং তাদের কাছে ছেলে মেয়ে বিয়ে শাদী দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। কিন্তু এই 3টা পেশাই দেশের জন্য অমঙ্গল কামনা করে। আর আমার এনআরবি ইসলামী লাইফ সর্ব অবস্থায় মানুষের জন্য মঙ্গল কামনা করে, দেশ ও দশের জন্য মঙ্গল কামনা করে, রাষ্ট্রীয় অর্থনৈতিক ভিত মজবুত করে এনআরবি ইসলামী লাইফ। তাইলে কীভাবে? সাধারণত আপনি দেখেন এই পেশায় চাকরি করলে আপনার প্রতিটা মানুষ যদি না খেয়ে থাকে তাহলে সঞ্চয় করতে পারবে? বলেন, ইনকাম না থাকলে তারা সঞ্চয় করতে পারবে? এই দেশে যদি মহামারী দেখা যায়, অনাবৃষ্টি, অনাখরা দেখা যায়, ফসলাদি যদি না হয়, মানুষের আয় বাণিজ্য যদি না থাকে, তাহলে তারা কিন্তু সঞ্চয় করতে পারবে না। তাহলে আমার এই পেশাগতভাবে মানুষের জন্য মঙ্গল কামনা করতে হবে যে আল্লাহ দেশে বেশি বেশি ফসলাদি বাড়াই দাও, মানুষের ইনকাম বাড়াই দাও, আয় রোজগার বাড়াই দাও, খেয়ে পরে যেন মানুষ ভালো থাকতে পারে। আমার যত গ্রাহক আছে, যত কর্মী আছে, তাদের ভালো রাখো, তাদের সুস্থ রাখো, তাদের ইনকাম বাড়াই দাও। খেয়ে পরে ভালো থাকলে তারা সঞ্চয়মুখী হবে। কি ঠিক কিনা বলেন? তাইলে
আমার পেশাটা হালকা একটু টাচ দিলাম যে এই পেশায় সর্ব অবস্থায় মানুষের জন্য মঙ্গল কামনা করা লাগতে আছে, দেশ ও দেশের জন্য ভালো কামনা করা লাগতে আছে। এরপরে আসেন একজন এমবিবিএস ডাক্তার যে সময় পড়াশোনা করে, আমারই আত্মীয় স্বজন আছে পরে পড়াশোনা করতেছে, কাকা আমি যদি পাশ করি তাহলে গরিব দুঃখীকে ফ্রি ট্রিটমেন্ট দেবো, কিন্তু পাশ করার পরে কোনো সরকারি হাসপাতালে কোনো ট্রিটমেন্ট নাই, প্রেশানি, হয়রানি, দালালি, তারপর কত কষ্ট যেটা বলার মতো না, অরাজকতা। আপনি হয়ন ধনী হয়ন গরিব কোনো মার্চি নেই। আর একদিকে বলছে আমার একটা কিছুদিন আগে আমি প্র্যাকটিক্যাল কথা বলি, আমি কোনো কিন্তু অবাস্তব কথা বলি, আমার এক বাস থেকে ভর্তি করাইছি, বাচ্চা হয়েছে, কইতেছে স্যার যতবার উঠাবেন 100 টাকা, যতবার নামাবেন 100 টাকা। ওরা কিন্তু বেতন পায় 18,000 টাকা একটা ওয়ার্ড বয়, তারপর এটা দেওয়া লাগবে। তাহলে বুঝেন, তাহলে ওই এমবিবিএস ডাক্তার উনি ওখানে কোনো ট্রিটমেন্ট নাই, তার আলাদা একটা ক্লিনিক দিয়ে বসে যে আপনি ওখানে আসেন, ওখানে আপনার ট্রিটমেন্ট। সেখানে গেলেও তার সাক্ষাৎ পাওয়া যায় না, তার পিএ থাকে, তার সাথে আগে টাকা দিয়া ভিজিট দিয়া সিরিয়াল নাম্বার নেওয়া লাগে, তারপরে অপারেশন। আমি ডাক্তারকে বলছি ডাক্তার নামের কসাই, এরা মানুষ জবাই করে, কসাই তো গরু ছাগল ইত্যাদি জবাই করে, আর ডাক্তার করে মানুষ জবাই। ডাক্তার নামের কসাই, কারণটা কি? ওই ডাক্তারকে জিজ্ঞাসা করছে যে স্যার আপনার কেমন যাচ্ছে দিনকাল? ভাই আমাদের যত রোগী বেশি হবে, যত রোগবালাই হবে, তাহলে আমরা ভালো থাকতে পারবো। কিভাবে? তাহলে আমার এখানে চেম্বারে লাইন ধরবে, আর এখানে বড় ওই যে চামড়ার ব্যাগ নিয়ে আসে গাড়ি করে, 5 লাখ 7 লাখ নিয়ে চলে যায়। এই পপুলারে আসিয়া 1-2 ঘন্টা ট্রিটমেন্ট করে 1.5 লাখ 2 লাখ টাকা নিয়ে চলে যায় ডাক্তার। তাহলে কি তারা কামনা করে কি? দেশের জন্য অমঙ্গল, বেশি বেশি মহামারী হোক, রোগ শোক হোক, তাহলে যাইয়া আমার চেম্বার করে যাবে। তাহলে কি তারা কি ভালোর ভিতরে কালো লেগে আছে না? আমরা কিন্তু সবাই জানি যে ডাক্তার, ও বাপরে বাপ, ডাক্তারের কাছে যদি আমার মেয়ে বিয়ে দিতে পারতাম। কিন্তু সে দেখেন, সে বলে না তার পেশাগত, আমি যে এই যে মঙ্গল কামনা করি আমি বলি না, কিন্তু আমার পেশাগত বলাইতে আছে। কারণটা হচ্ছে কি, আমি দোয়া করবো কি আল্লাহ আমার যত কর্মী আছে, গ্রাহক আছে, তাদের ভালো রাখবো, তাদের ইনকাম বাড়াই রাখো, তারা যেন খরচ না পড়ে, তারা তামাদি যাতে না হয়, নিয়মিত যেন চালাইতে পারে। আল্লাহ তাদের সুস্থ দাও, তাদের প্রেম দাও, তাদের ইসলামী জ্ঞান দাও, এটা আমার পেশাগত। আর উনি ওনার পেশাগত বলাইতেছে। ওই ডাক্তারকে জিজ্ঞাসা করছিলাম স্যার, ওই ডাক্তার একদিন ইলিশ মাছ আর ফল পাকড়া নিয়ে শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে, এমন বৃদ্ধ শ্বশুর শাশুড়ি ইলিশ মাছ আর ফল পাকড়া খেয়ে যায় নামাজ মিশে এই দোয়া করে, মাহমুদ মাওলা গো তুমি আমার জামাইকে বড় ডাক্তার বানাও। ডাক্তার বানাইলে কি করতে হবে? দেশের যত বড় ধন্যাঢ্য ব্যক্তি এদের ভিতরে কিডনি নষ্ট, গ্যাস্ট্রিক আলসার ঢুকাই দাও, আর এমবিবিএস ডাক্তারের রুমে চলে যাবে, হাজার হাজার ভিজিট নিয়ে যাইতে পারবে, হাজার হাজার ভিজিট নেবে, প্রতি মাসেই আমার বাড়ি ইলিশ মাছ আর ফল পাকড়া নিয়ে আসতে পারবে। কি মিছে কথা বললাম বলেন? এরপরে আসেন উকিল, উকিল, মুক্তার, ব্যারিস্টার, এদের কাজ কি? এরা সবসময় চায় বাটোয়ারা মামলা হোক, ফৌজদারি মামলা হোক, খুন কেস, রাহাজানি, হাইজ্যাকার, দর্শন হোক, তাহলে তাদের মক্কেল বেড়ে যাবে, কোর্ট কাছারি ভরে যাবে। কি ঠিক কিনা বলেন? সে বলে না, তার পেশায় বলে। একজন উকিলের কোনো ফিক্সড স্যালারি নেই, তারা পাশ করে আইনের বই সাজাই বসে থাকে। আপনি কোনো মশওয়ারা করতে গেলেও দাও 500-1000 টাকা দাও, কোনো কেস ডিল করতে গেলে দাও 1 লাখ 2 লাখ, তুমি যত বড় খুন করি আসো তোমাকে জামিন দিয়ে দেবো 5 লাখ দাও, বুঝলেন না? তাহলে ওই উকিলের কাজ কি? সে দেশের জন্য অমঙ্গল কামনা করে যে বেশি বেশি হাইজ্যাকার, রাহাজানি, ধর্ষণ, চুরি, ডাকাতি, বদমাশি বেড়ে যাক, তাহলে তার কাছে মক্কেল চলে আসবে, আর লক্ষ লক্ষ টাকা ভিজিট করবে, ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তি থাকবে। সংক্ষেপ করে দেয়, যেহেতু আমাদের সারা হইলে আন্তর্জাতিক মানে বক্তা, কাজ রোড ঘাট কালভার্ট, নতুন নতুন প্ল্যান পরিকল্পনা তৈরি করা। আপনারা জানেন কি সরকারি যে রুলস দেওয়া আছে, যে মাল মেটেরিয়ালস দেওয়া থাকে, ওইগুলো যদি রোড ঘাট কালভার্টে দেয় ঠিক মতো, তাহলে 200-300 বছরেও কিচ্ছু হবে না রোড ঘাট কালভার্ট। তাহলে তারা মাল মেটেরিয়ালস কম দেবে। এই মাল মেটেরিয়ালস কম দিলে ম্যাডাম আসেন, ম্যাডাম যেখানে লাগবে 500 টাকা, ওখানে 300 দিই, 5 বস্তা ধানে সিমেন্ট লাগবে, ওখানে 3 বস্তা, তাহলে যেন ধ্বংসই যায়। ধ্বংসই কন্ট্রাক্টর যাই বলতে পারবে স্যার অমুক তো আবার 3 কোটি টাকা বিলটা আটকে আছে আপনাদের, অমুক শোরুমে আপনার জন্য লেটেস্ট গাড়ি বরাদ্দ, আপনার জন্য চেক বরাদ্দ। তাহলে এই 3টে পেশাই দেশের জন্য অমঙ্গল কামনা করে। আর আমার পেশায় কি কামনা করে আজকে সংক্ষিপ্ত বলে শেষ করে দেব। যেহেতু ছাড় আছেন, আমরা আসতে একটু লেট করেছি, আমরা পরবর্তীতে আমরা ভালো
আমরা অ্যাটেন্ড থাকবো। অ্যাটেন্ড হলে কি হবে, এই প্রশিক্ষণে এমন এমন কথাগুলো আপনারা পেয়ে যাবেন যেটা বলে শেষ করব। স্যার হোয়াইট বোর্ডে লিখে লিখে বুঝাবে, আমি আর না লিখে আমি মৌখিকভাবে আপনাদের বলাই। আমি আমার মতো একজন বিমান আমার এই পেশা সর্বোচ্চ পেশা, সর্বোচ্চ রাজকীয় পেশা কিভাবে আপনি এই উদাহরণটা দিলে আপনি বলবেন, একজন শিক্ষক আর একজন বিজনেসম্যান। এই শিক্ষকেরও এক ছেলে এক মেয়ে, এই বিজনেসম্যানেরও এক ছেলে এক মেয়ে। এখন প্রতিটা মানুষেরই লক্ষ্য উদ্দেশ্য থাকে যে আমরা ছেলে মেয়েকে সুপ্রতিষ্ঠিত করে ভালো একটা স্থানে পৌঁছাবো, কি ঠিক কিনা বলেন? আপনার কথা বলতে হবে। এখন শিক্ষকের কিন্তু লিমিটেড ইনকাম, যে কোনো শিক্ষকের ধরেন 25,000, 30,000, 22,000 এইরকম সীমিত, আর বিজনেসম্যানের আনলিমিটেড ইনকাম। যেমন আমাদের স্যার ওই বিজনেস বিষয়ে বুঝাবে যে এটা আমাদের পেশাগত যে, আমি সংক্ষিপ্ত উদাহরণ দিই। এখন এই শিক্ষক এবং এই বিজনেসম্যানের এক ছেলে এক মেয়ে, ওই বিজনেসম্যানের দুইজনেরই সুশিক্ষায় শিক্ষিত করে ভালো স্থানে পৌঁছাবার ওনার আশা আকাঙ্ক্ষা। এখন এই মুহূর্তে আমার মতো একজন বিমা কোম্পানি ওই শিক্ষককে দাঁড়িয়ে প্রস্তাব দিয়েছে যে স্যার আপনার এক ছেলে এক মেয়ে সুশিক্ষায় শিক্ষিত পাবেন। এখন ওই ছেলে মেয়ের ওখানে আমার মতো এক বিমা কর্মী যাই বলতে আছে, স্যার আপনারা বিমা সম্পর্কে তো ব্যাংক বিমা সাবজেক্টই আছে, কমার্সে ব্যাংক বিমা পড়াইতে হয়, 9 থেকে ব্যাংক বিমা আছে, আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। ওনাকে 1 লাখ টাকার একটা অ্যাকাউন্ট বুঝাবার পরে উনি বলতেছে, দেখেন আপনার প্রপোজালটা আমি নিলাম, ভালো লাগলো, কিন্তু আমার তো সীমিত বেতন, ছেলে মেয়ে নিয়ে চলতে আমি হিমশিম খাচ্ছি। কিন্তু আমার এক বন্ধু আছে, ওনারও এক ছেলে এক মেয়ে, উনি লক্ষ লক্ষ টাকা বিজনেস করে, ওনার কাছে যায়। আমি ওনার কথা মতো ওনার কাছে যাওয়ার পরে ওনাকেও প্ল্যানটা দেখাবার পরে আমি সংক্ষেপ করছি, উনি বলতেছে দেখেন এই দীর্ঘমেয়াদী প্ল্যান আমি করবো না। এই কথা শুনে আমি আবার ওই শিক্ষকের কাছে করছি, স্যার বিমার কর্মী কইছে লাজ ঘিন্না ভয় এই তিনটা দিন থাকিতে নয়, লাজ ঘিন্না ভয় এই 3টা দিন থাকিতে নয়, এটা রাখা যাবে না, তাহলে আপনি এই পেশায় সাকসেস হতে পারবেন না। আমি আবার নাসর বান্দার কাছে শিক্ষকের কাছে গেছি, যাওয়ার পরে বলছি স্যার উনি তো বলবোই না আপনার এটা করতে হবে। ওনাকে বুঝাবার পরে উনি একটা করছে, 1 লাখ টাকা করার পরে 10,000 টাকা জমা দিয়েছে। খুব চমৎকার ইম্পর্টেন্ট জায়গায় আসতেছি, 10,000 টাকা করে আর ওই বিজনেসম্যান কিন্তু আর করলো না, তার কাছেও আর একাধিকবার যাওয়া হয়েছে, সে করে নাই। এখন এই শিক্ষক ওই ছেলে মেয়ে ডাইনিং টেবিলে খেতে বসে বলতেছে দেখো তোমাদের স্কুল খরচ আমি কমাই দেবো, আর স্ত্রীকে বলতেছে তুমি একটু খরচটা কম করে করবা, ভবিষ্যৎবাণীর জন্য এনআরবি ইসলামী লাইফে আমি একটা সঞ্চয় করছি, 1 লক্ষ টাকা একটা বিমা করছি, 10,000 টাকা বাৎসরিক দেওয়া লাগবে, তোমরা একটু খরচ কমাই করবা। এই বলে কালের পরিক্রমায় কি দেখবেন এইভাবে যেতেছিল ছেলে মেয়ে নিয়ে, উনি তো করলই। এখন ওই শিক্ষক শিক্ষা সফরে যাবে, গ্রীষ্মের ছুটি হয় না, শিক্ষা সফরে যাবে ঢাকা হইয়া চট্টগ্রাম। এখন তার বন্ধু খবর পাইছে যে আমার বন্ধু কিয়া পরিবহনে 52 সিটের গাড়িতে তারা যাবে ঢাকা হয়ে সিলেটে যাবে, জাফলং মাধবকুণ্ড ট্যুরে যাবে। উনি মনে মনে বললো যে তারা যেহেতু যাবে, আমি তো ঢাকা মোকামে মাল কিনে রাখছি 50 লাখ টাকার, আমি উনি বলতেছে দেখি ফ্রি পাবে, কিছু লোক আছে দেখবেন টাকা আছে কি বঞ্চিত আছে না। ঈশার টাইমে ওই বন্ধুর কাছে শিক্ষকের কাছে গেছে, বলছে বন্ধু আপনি তো কাল ফজরে গাড়ি ছাড়বেন, ঢাকা হয়ে চট্টগ্রামে যাবেন, তাহলে আমাকে একটু ঢাকায় নামাই দিয়ে। তো বন্ধু মানে লজে আচ্ছা ঠিক আছে যাইয়েন। দেখেন কি চমৎকার কাহিনী, ফজরের টাইমে ওনারা কাগজ দিয়ে সুন্দরভাবে গাড়ি ছেড়ে গেছে। জানেন এই যে ডিস্ট্রিক্ট গাড়িগুলো আছে ট্রাক, এরা চট্টগ্রাম সিলেট বিভিন্ন জায়গা থেকে রাত্রে ছাড়ে মাল নিয়ে, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে চলে আসে না। এই ট্রাকগুলো সকালবেলা সারা তুজোগার এই দৌড়তে দৌড়তে 9 মাইল যাইতে না যাইতে সামনাসামনি কেয়া পরিবহনের সাথে লাগছে ধাক্কা লাগার সাথে সাথে 20 জন লোক নিহত, আর বিভিন্ন গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে, বিভিন্ন ক্লিনিক হাসপাতালে ভর্তি। চমৎকার, আমি শেষ করে দিচ্ছি, নিয়ে আসছি গুছাইয়া যে আমার পেশা কত মহৎ সেইটা বলতে আছি। এখন এই দুইজনার স্ত্রী আছে না বাড়িতে, তারা বলতেছে এই কিয়া পরে বিভিন্ন ইউটিউব ফেসবুকে ছাড়া যে এই 9 মাইলে অ্যাক্সিডেন্ট হয়েছে, 20 জন লোক নিহত, বিভিন্ন গুরুতর ক্লিনিক হাসপাতালে ভর্তি। প্রথমে এই বিজনেসম্যানের বউ কি করছে, তড়িৎ ঘুরতে গেছে যে এই কিয়া পরিবহনই তো আমার স্বামী ছিল,
উনি খোঁজ নিয়ে দেখেন যে ওনার স্বামী মারা যায় না, গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি দেখে দ্রুত বাসায় এসে যেখানে তার সোনা গয়না ছিল সব বিক্রি করে প্লাস্টিকের বস্তা আছে না, প্লাস্টিকের সুন্দর ওইটায় টাকা বসতে, মানে কি উনি দেখে তো বিকট অবস্থা চেহারা পাচ্ছে, ওই টাকা নিয়ে ওই ডাক্তার টিম বসছে, ডাক্তার টিমের কাছে চলে গেছে, ভদ্রমে বলছে স্যার একমাত্র আমার বিজনেসম্যান স্বামী, যে কোনো মূল্যের বিনিময়ে বাঁচাইতে হবে, এক পালায় আমার টাকা আর এক পালায় আমার স্বামী, যে কোনো মূল্যের বিনিময়ে আমার স্বামীকে বাঁচাইতে হবে। এখন ওই ডাক্তাররা সবাই বলতেছে উপরে আল্লাহ, আমরা নিচে হিলার চেষ্টা করব। ভাইরে ভাই, আশ্চর্য ঘটনা, কিছুদিন যাইতে না যাইতে টাকাও শেষ, স্বামী মারাও শেষ। ওই মহিলা হুতাশ, ওনার স্ত্রী হুতাশ হয়ে বাড়ি ফেলছে, আমার এক ছেলে এক মেয়ে, আমি কিভাবে এই ছেলে মেয়ে নিয়ে বাকি জীবনটা কাটাবো। এখন দেখবেন এই যুগে কিন্তু টাকার কাছে টাকা আসে মাহমুদুল ভাই, যার টাকা আছে তাকে আরো মানুষ টাকা দেয়। একটা কথা আছে না, তেল মাথায় তেল সবাই দিতে পারে, এই যে আছে না। এখন ওই মহিলা প্রথম আত্মীয় স্বজন যারা বন্ধু বান্ধব কাছে গেলেই টাকা ধার চায়, এই তোমার বন্ধু তোমার ভাই মারা গেছে, সে মারা গেছে গেছে আমাকেও মারি গেছে, আমি এই ছেলে মেয়ে নিয়ে কিভাবে মানুষ হবো, তোমরা কিছু ধার দাও। প্রথম 2-5,000 টাকা দিয়া এখন আর কাছে যায় না, যে কাছে গেলেই তো টাকা ধার চাবে, দূর থেকে খোঁজ নেয়। এখন ওই মহিলা 2 ছেলে মেয়ে নিয়ে কিভাবে বাঁচবে, কিভাবে চলবে, বাধ্য হইয়া এই যে মাহমুদুল ভাই কত সুন্দর চেহারা, ভালো ভালো ছেলে আছে না, এই ছেলে হাত ধরে বাইরেই যায়, বুঝলেন, কেন তার যৌবন বয়স, এক ছেলে এক মেয়ে, হাত ধরে বাইরেই চলে গেছে। এটা শুনতে খারাপ হইলেও দেখেন বাস্তবতাকে আমি পরে আসতেছি। ওই মহিলা বাহিরে চলে গেছে একটা ভালো যারা চাকরি বাদা করে তার মেয়ে, এখন তার মেয়েটা ছিল বড়, অন্যের বাড়ি জিয়ের কাজ করে ছোট ভাইকে খাওয়াইতেছিল। তাই যে দেখবেন সুন্দরী মেয়ে হইলে এলাকায় কিন্তু যুবক ছেলে পেলে কিন্তু ঘুরঘুর করে, তাহলে যে মেয়ে সুন্দর বড় হয়ে যাচ্ছে, এখন ছেলে পেলে ঘুরঘুর করা শুরু করলো। এখন ওই এলাকার মাতলুক বাড়িটা আগে ছিল কুসংস্কার, এখনো গ্রামে আছে কুসংস্কার, যে এই মেয়ের মাই হাতুড়ি অন্যের বাইরেই চলে গেছে, এই মেয়ের মনে হয় চরিত্র খারাপ, এই মেয়েকে এলাকা থেকে তাড়াই দেওয়া লাগবে। মাতুক বাড়িরা কলঙ্কের ছাপ দেওয়া শুরু করলো। এই যে উনি দূর থেকে ওই মেয়ে কানে শোনার পরে বলছে যে এখানে তো আমার বাস করা যাবে না, উনি কি করছে একদিন গাড়িতে চলে ঢাকায় চলে গেছে, যে আমি ভালো একটা চাকরি করে আমার ছোট ভাইটাকে প্রতিষ্ঠিত করবো। বাইরে ভাই অবাক কাহিনী, ঢাকায় কিন্তু উপযুক্ত গার্জিয়ান ছাড়া কেউ চাকরি দিতে নেবে না, নেবে কোনো মিডিয়ায় যাইতে হয়, কোনো মাধ্যমে যাইতে হবে, ঠিক আছে, মাধ্যম ছাড়া হয় না। একজন আপনি জান্নাত পর্যন্ত যাবেন মাধ্যম লাগে, যে এই যে পুরুষ সাহেব বসে আছে, এই মাধ্যমটা সব জায়গায় লাগে। এই মাধ্যম নাই ওনার, বাধ্য হয়ে মহিলা তো যৌবন বয়স, বাধ্য হইয়া রঙিন নেশায় মত হয়ে গেছে, জীবন তো বাঁচান লাগবে। রঙিন নেশা আছে না, নাচ গান হুস্কি ড্যান্স আছে না, এক কথায় পতিতালা যাকে বলে, ওই পতিতালায় চলে গেছে, জীবন বাঁচান লাগবে তো কি। ওই মেয়ে নষ্ট হইল হইলো, আর 5-10টা ছেলে মেয়ে নষ্ট করলো না। একদিন তার ছোট বাচ্চা এলাকায় চাচাকুড়ার ফলপাকড়া চুরি করছে, মারছে, ওই বোনের যে আমি বোনকে খুঁজে বাই করবো, ঢাকা চলে গেছে। ঢাকায় যাই আর ছোট বাচ্চা কোথায় পাবে বোনকে, না পাওয়ার কারণে ওই যে টোকাই হয়, জানেন টোকাই, যে সাতমাথা দেয় না, ওই যে সারা মনে করে টোকাই, বিভিন্ন টোকাই, ওই টোকাই গিরি করে খাচ্ছে, আর রাত্রে সাতমাথায় শুয়ে আছে। এখন রাত্রে তো অনেক অপকর্ম হয়, সন্ত্রাস বিভিন্ন ইয়ে না, ওই বাচ্চা ওইগুলো দেখছে আর ঘুমাইছে, যে আমার মতো যুবক হয়ে গেছে, ওই সময় সন্ত্রাস হয়ে গেছে। সন্ত্রাস মানে কি আজরাইলের মতো ডাস্টবিনের ছেলে, যার কোনো পিতৃ পরিচয় নাই, মাতৃ পরিচয় নেই, সে কি হবে, বাধ্য হয়ে বড় হওয়ার পরে সে সন্ত্রাস হয়ে গেল। দেখেন এইটা ওই বিজনেসম্যানের ঘটনা বললাম, ওই ফ্যামিলিটা টোটাল ধ্বংস। যে সন্ত্রাস হয় সে একাকি সন্ত্রাস করা যায়, তার একটা গ্যাং লাগে না, তো ওই ছেলে নষ্ট হয়ে গেল, আর 5-10টা ছেলে মেয়ে নষ্ট করলো কিনা, এমন এই ফ্যামিলি গেল। আজকে আমার এই ডিনার করার কারণে আজকে দেখেন আমার এই পেশা সর্বোচ্চ ভালো কিভাবে। আমি এই বগুড়ায় যে সময় আছি, আমি ছিলাম হ্যাংলা পাতলা, আমি শুধু মানুষের এই হাত থেকে অন্ততপক্ষে 200-250 চেক দিছি, তার ডকুমেন্টস আছে, প্রমাণ আছে। মানুষের খালি সব 2003 সাল থেকে আমি নিজে করছিলাম, পেয়েছি, এবং মানুষ পাইছে। এই মালগ্রাম মালগ্রাম কনকনিয়া আমার হাতে করা, আমি ওই সময় ইয়ং বয়স ছিলাম, যেখানে গেছি ওখানেই করছে। ভালো বুঝে করো, খারাপ করে সবাই টাকা পাচ্ছে, আমার স্যার জানে। আহাত হুজুর বলেন, মালগ্রামের বিভিন্ন ওনার হয় না, তারপর করাই দিছি, টাকা পাওয়াই দিছি ওরা। তাহলে তাদের সব এখানে কিভাবে হয়। এখন এই যে আমার এই শিক্ষক, এর স্ত্রীও খোঁজ নিয়ে দেখে, চমৎকার দেখবেন, খোঁজ নিয়ে দেখে তার স্বামী মারা যায় না, গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। ওনার হঠাৎ করে মনে পড়ছে যে আমার স্বামীর একটা এনার্জি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স একটা অ্যাকাউন্ট করা আছে, দেখি শুনছি এখানে হাত পা চোখ নষ্ট হয়ে টাকা পাওয়া যায়।
এক হাত এক পা এক চোখ নষ্ট হলে টাকা পাওয়া যায়, দুই হাত দুই পা দুই চোখ নষ্ট হলে টাকা পাওয়া যায়, জীবিত থাকলে লাখ সহ টাকা পাওয়া যায়, মারা গেলে 24 ঘন্টার ভিতরে টাকা পাওয়া যায়। তাহলে আমি খোঁজ নিয়ে দেখি। উনি দ্রুত গতিতে অফিসে এসে বলতেন, স্যার একমাত্র আমার স্বামী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আপনাদের যদি করণীয় কিছু থাকে তাহলে করেন। এখন আমাদের কর্তৃপক্ষ চিন্তা করবে এই লোকটা যদি মারা যায় তাৎক্ষণিকভাবে 2 লাখ টাকা দিয়ে দেওয়া লাগবে। দেশে কত এক কিস্তি দেওয়া লাগবে, কত 2 লাখ। এখন একে যদি আলাদা ক্লিনিকে ভর্তি করাইয়া ট্রিটমেন্ট দেওয়া যায়, এই লোকের পিছে 1,99,999 টাকাও যদি খরচ হয়, তারপরও এই প্রতিষ্ঠানের 1 টাকা লাভ থাকবে, কেন সে জীবিত থাকলেই তো অ্যাকাউন্টটা চালাইতে পারবে। তাকে আলাদা ক্লিনিকে নিয়ে ট্রিটমেন্ট দিতেছিলাম। আল্লাহর কি কালের পরিক্রমায়, আল্লাহর কি কাজ, 3 মাস যাইতে না যাইতে কেউ মারা গেছে। তাহলে 6 মাসের আগে যদি মারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে, এটা অ্যাক্সিডেন্ট মৃত্যু। 1 বছর 6 মাসের পর অসুস্থ হয়ে যদি মারা যায় সেটা স্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক মৃত্যু হলেও 1 লাখ টাকা পাবে, আর অ্যাক্সিডেন্ট মৃত্যু হলে 2 লাখ। তাহলে এর পিছে যত খরচ হয়েছে ওটা দেখবে না প্রতিষ্ঠান, তাৎক্ষণিকভাবে তার 2 লাখ টাকা দিয়ে দেওয়া হয়েছে। এখন এই 2 লাখ টাকা দেওয়ার পরে এখন তার যে আত্মীয় স্বজন তারাও ঘিরে আসছে, বোন তোমার কত টাকা লাগবে ছেলে পড়াশোনা করাইতে? আমি না, আমার কাছে না। সব আত্মীয় স্বজন আছে, টাকার কাছে টাকা আসে, শুনছে যে এনআরবি ইসলামী লাইফ থেকে টাকা পেয়েছে। এখন ওই মহিলা বলতেছে, ভাই আপনার ভাইয়ের কিছু টাকা আগেও সঞ্চয় ছিল, আমি গোপনে গোপনে সঞ্চয় করে রাখছি, আর এনআরবি ইসলামী লাইফ থেকে 2 লক্ষ টাকা পাইছে, আপনাদের কোনো টাকা লাগবে না, আপনারা খালি দোয়া করেন আমি যেন ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। বাহ, এখন সবাই তাকে আনন্দ করে, তারা আনন্দ সঙ্গে চলতেছিল। ওই ছেলে পড়াশোনা করে মেরিন ইঞ্জিনিয়ার হয়েছে, তার বেতন 1.5 লক্ষ টাকা। শুনে আশ্চর্য হবেন, মেরিন ইঞ্জিনিয়ার 1.5 লাখ 2 লাখ টাকার নিচে কোনো বেতন নাই। এবং ওই মেয়েকে বলছে, মা, ওই মেয়ের মা বলছে, মা তোমার বাবার বন্ধু তার ফ্যামিলিটা কিভাবে ধ্বংস হয়েছে তুমি তো দেখছো, ছেলে সন্ত্রাস হয়ে গেছে, মেয়ে যাইয়া অন্য খারাপ হয়ে গেছে, তার এই যে তোমার ইজ্জত আবরু রক্ষা করে তুমি চলতে হবে, তোমার বাবার নাম তুলে ধরতে হবে। ওই মেয়ে সব ক্লাসে 1 রোল, ওই চান্স পাইতে পাইতে ভার্সিটিতে চান্স পেয়েছে। সংক্ষেপ করে দেই, এই ভার্সিটিতে চান্স পাওয়ার পরে অনেক সময় ছুটিতে আসে না বাড়িতে, মায়ের কাছে ছুটি কাটাইতে, গ্রীষ্মের ছুটি, যে কোনো ছুটিতে। আল্লাহর কিষান ওই অত্র অঞ্চলই ওনার বাড়ির কিছু দূরই একটা আমেরিকান ফ্যামিলি ছিল, তার ছেলে আমেরিকা ছিল, উনি ছুটিতে বাড়িতে আসছে। তাহলে বিকালবেলা হাঁটতে ওই মেয়ের কেমন জানি চেহারা তার চোখে পড়ছে, ওই মেয়ের রূপে গুণে ওই আমেরিকান ছেলে পাগল হয়ে গেছে। আশ্চর্য হবেন, ওইখানে কোনো সাধারণ কোনো লোককে ঘটক পাঠায় নাই, ওই এলাকার যে চেয়ারম্যান, ওই এলাকার চেয়ারম্যানকে এসার দিকে ডাকছে, তার বাড়িতে আমেরিকান বড়লোক ফ্যামিলি চলে গেছে। এবং ওই আমেরিকান যে ফ্যামিলি তারা আবার ওই চেয়ারম্যানের ইলেকশনও করতো, সাপোর্ট দিত। ওই ছেলে কি করছে, বাড়িতে যাইয়া ওনার রুমে 2টা চেক লেখছে, 5 লাখ 5 লাখ 10 লাখ 10 লক্ষ টাকার চেক লেখার পরে ওনাকে নাস্তা পানি খাওয়াই দেওয়ার পরে বলছে, বাবা তুমি ডাকছো কেন? বলছে, আঙ্কেল আপনাকে ডাকছি। অবশ্যই তো কারণ আছে, ওই কাছে 2টা চেক হাতে ধরাই দিয়েছে যে আঙ্কেল এই চেক 2টা ধরেন, ঠিক আছে? দেখি আমার হেড থানা থেকে কল দিয়েছে, ওই 2 চেক দেওয়ার পরে কেছে, বাবা এই 2 চেক কি? কইছে, আঙ্কেল আমার ফ্যামিলিতে আপনার ইলেকশন করে না? হ্যাঁ। তাহলে কোন পাড়ায় আমি বিকালে হাঁটতে গেছিলাম, একটা লম্বা চৌড়া হ্যান্ডসাম একটা মেয়েকে দেখছি, সুন্দর চেহারা, আমি তাকে বিয়ে করতে চাই। এই জন্য কোনো সাধারণ ব্যক্তিকে আমি ঘটক পাঠাবো না, আপনাকে পাঠাবো। যদি আপনি রাতে পারেন তো অবশ্যই তোমরা তো আমার পার্টি করো, আমার ইলেকশন করো, তো তোমার কাজ করবো না, কার কাজ করবো। এই চেক দুইটা, ওই একটা চেক আগামী ইলেকশনের জন্য আপনাকে 5 লাখ টাকা দিলাম, আর 5 লাখ টাকা ওই ফ্যামিলি যদি রাজি থাকে এই চেকটা তাদের হাতে দেবেন। কমিউনিটি সেন্টার সাজাবে, ধুমতেরেক্ষা বিয়ে হবে, আনন্দবারে বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে। উনি তো ওই রূপরেখা বলার সাথে সাথে চেয়ারম্যান চিনি বলাইছে যে কার মেয়ে হবে। কইতেছে, বাবা ওর তো বাপ নাই, বাপ মারা গেছে। কইছে, বাপ থাক কে না থাক আমি ওই মেয়েকে চাই। ঠিক আছে, ফজরের নামাজ পড়ে ওই মেয়ের বাড়িতে চলে গেছে। ওই মেয়ের মা দেখি লাফতি উঠছে, গরিবের দুয়ারে হাতির পাড়া বসতে দিয়েছে যে চেয়ারম্যান সাহেব আপনার 7 সকালে হবন আসলাম, বসতে দিয়া হালকা নাস্তা পানি দিয়েছে। কইতেছে, কি বলেন চেয়ারম্যান সাহেব, আপনি কি জন্য আসছেন? বোন তোমার কাছে আমার একটা আবদার আছে, তোমার কাছে আমার একটা চাউনি আছে। ওই যে আপনি কি আমার কাছে যাবেন, আমার কাছে কি বা আছে? আপনি এই এলাকার মোড়ল, এই এলাকার মাতুব্বার, এই এলাকার চেয়ারম্যান, কি আমাকে চাবেন? কইতেছে, বোন তোমার মেয়েকে আমি নিলাম। আলহামদুলিল্লাহ,
আমার মেয়েকে আপনি নেবেন, এটা তো ভালো। আমার মেয়ের তো গার্জিয়ান নেই, তাহলে আপনি গার্জিয়ান হলেন না, আলহামদুলিল্লাহ ভালো। কইতেছে বোন আমি না, ওই যে পাড়ায় ওই যে আমেরিকান ওই যে ধর্নাঢ্য ফ্যামিলি, ওই ছেলে তোমার মেয়েকে কিভাবে দেখছে, সে রুটি করে পাগল হয়ে গেছে। এই জন্য কোনো সাধারণ লোককে পয়গাম পাঠায় নাই, আমাকে পয়গাম পাঠাইছে, তুমি যদি রাজি থাকো এই চেকটা তুমি গ্রহণ করো। তাই এই চেকটা কি করবা, যে এই চেকটা তুমি ভাঙবে, তুমি কমিউনিটি সেন্টার সাজাও, ধুমধাম বিয়ে হবে দ্রুত গতিতে। এখন মেয়ে মা কেঁদে ফেলেছে, যাই হোক আলহামদুলিল্লাহ গেছে, এক পায়ে দাঁড়াই খুশি। ওই চেকটা নিয়ে সংক্ষেপ করে কমিউনিটি সেন্টার সাজিয়ে ধুমধাম বিয়ে হয়েছে। এখন বড় লোকেরা কিন্তু বাসর করে সকল মহারণা দিয়ে দেয়। সংক্ষেপে নিয়ে আসছি, এই মেয়েকে নিয়ে যে সময় বাসর করে সকল মহারণা তার সামনে হাজির করছে, এখন মেয়ে বহু করে কান্না শুরু করছে আর কি। ওই সময় বুকে গলায় হাত দিয়ে বলতেছে, বোন তুমি কাঁদো কেন, আজকে তো তোমার সুখের দিন, তুমি তোমার সাধারণ লোককে বিয়ে শাদী করো নাই, যার হাজার হাজার কোটি টাকা, তুমি কি চাও? আকাশের চাতালে দিতে চাইলেও আমি তোমাকে দেবো, তোমাকে আমি পছন্দ করে বিয়ে করেছি, কি তুমি কাঁদো কেন বলো? কইতেছে ভাই বা বন্ধু বা আমার প্রিয় ধন যাই বলো, যে এই টাকা তো আজকের, এই টাকার মালিক আমি না, আমি আনন্দেও কাঁদতে আছি আবার কষ্টেও কাঁদতে আছি। কেন? এই টাকার মালিক আমি না, এই টাকার মালিক আমার বাবা। কারণ আমার বাবার এক বন্ধু ছিল, সে মারা যাওয়ার পরে তার মেয়ে পতিতালয়ে চলে গেছে, তার স্ত্রী অন্যের হাত ধরে বাইরে চলে গেছে, ছেলে সন্ত্রাস হয়ে গেছে। আমার বাবার এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে একটা অ্যাকাউন্ট করা ছিল, সেই টাকা পেয়ে ইজ্জত আব্রু রক্ষা করে চলার পরে তোমার মতো হাজার কোটি টাকার ছেলে আমাকে অফার করছে বিয়ে করার। এই টাকার মালিক তো ভাই আমি না, এই টাকার সাথে আরো টাকা জোগাড় এক করো, বেশি করে এক করে আমার বাবার নামে লিল্লা বর্জিন মসজিদ মাদ্রাসা, শুধু আমার বাবার নাম থাকবে, আমার বাবার নাম দিয়ে লিল্লা বর্জিন মসজিদ মাদ্রাসা তৈরি করো। এখন আশ্চর্যের ঘটনা, একদিকে তার ছেলে ওই যে মেরিন ইঞ্জিনিয়ার, আর ওই যে মেয়ে বোন আর বোনের জামাই, এরা মিলে বিভিন্ন জায়গায় ক্লিনিক হাসপাতাল যেখানে উন্নয়নমূলক কাজ, লিল্লা বোর্ডিং মসজিদ মাদ্রাসা শেষ করে দিচ্ছি। এই লিল্লা বোর্ডিং মাদ্রাসায় দেখেন হাজার হাজার ছেলে মেয়ে পড়তে আছে না, এতিম অসহায়। আপনারা যারা হাফেজ আছেন তারা ভালো বলবেন, যাদের লাওয়ারিশ ওই ছেলে মেয়ে পড়তে আছে না, এতিম শুধু ওই ছেলে মেয়ে পড়তে আছে না, ওখানে অনেক কর্মসংস্থান আছে না, প্রিন্সিপাল আছে না, অনেক শিক্ষক আছে না, তারা যদি কোনো একদিন জুমাবারে বলে, ও মাহমুদ মাওলা গো, এই প্রতিষ্ঠান যার জন্য হইলো তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, তাকে তুমি হাউজে কাউসার দান করো, তাহলে ওখানে হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করতে আছে, হাজার হাজার শিক্ষকের কর্মসংস্থান হয়েছে। ওইটা কার জন্য হয়েছে? ওই যে আমার দ্বারা তো একটা পতিতালয় চলে গেল না, আমার দ্বারা তো সন্ত্রাস হইল না, আমার দ্বারা তো অন্যের হাত দ্বারা বাইরে গেল না, আমার দ্বারা এক ছেলে হইল মেরিন ইঞ্জিনিয়ার, এক ছেলে যাইয়া এক মেয়ে পাইল আমেরিকান স্বামী পাইল, যার জন্য লিল্লা বোর্ডিং মসজিদ মাদ্রাসা হচ্ছে। সেখানে যদি দোয়া করা হয় তাহলে ওই দোয়া কবরে যাওয়ার আগে কি আমার কাছে আসবে না? অবশ্যই। কেন আমার তো 3-4 বার ওই যে লাশ গিনিয়া ভয় ফালাই তুইয়া নিজের আমিত্বকে বিলীন করে ওই স্যারের কাছে গেছি, বারবার জুতা কয় করছি, স্যার একটা অ্যাকাউন্ট করেন, বললে এই সুযোগ সুবিধা, এইটা যদি না করতাম আজকের এই সুযোগ সুবিধা পেয়ে পাইতো। তাই একদিকে ওই ছেলে আর মেয়ে জামাই, ওদিকে তার স্ত্রী সোনার থালে ভাত খাচ্ছে, যায় না আমাদের বিছাইয়া বলতেছে, ও মাহমুদ মাওলা গো, তুমি আমার স্বামীকে জান্নাতুল ফেরদাউস দান করো। তাহলে আমি শেষ করে দিচ্ছি ভাই, ওইটা যদি কবরে যায় তার যাওয়ার আগে আপনি আমি পাবো, কেন আমার জন্য সে আজকের এই সুফল পাইলো। তাহলে এই পেশা কি খারাপ না ভালো বলেন? ভালো। তাই এই জন্য আমি বলি, এটা আমি আনন্দ করে সব জায়গা বিচরণ করি, সবার সাথে গর্ববোধ করে বলি যে সর্বোচ্চ যদি কোনো চাকরি হয়ে থাকে, সে যে কোনো রাষ্ট্রের এই বিমায় যাকে সর্বোচ্চ মূল্যায়ন করে, বাংলাদেশে একটু মানুষ নাক শিখাইতে পারে, অন্য রাষ্ট্রে যারা মন্ত্রী মিনিস্টারে গেলে এরকম ফুলের তোলা ছিঁড়ে না সাইড থেকে আলাম, ঠিক বিমা সেক্টরে অন্য জায়গায় তারা এরকম চায়, সেটা আমি প্রমাণ করি নাই। এই বর্তমান যে আওয়ামী লীগ সরকারের এমপি ছিল রিপু, সে বলছে যে আমার বোন আমেরিকায় ভালো একটা ইন্স্যুরেন্সের সেকেন্ড ম্যান হিসেবে কাজ করতে আছে, সে সর্বোচ্চ সম্মানে আধিষ্ঠিত হয়েছে। আশা করি জ্ঞানের ইশারাই যথেষ্ট। আপনারা আসছেন, যারা গ্রাহক হন গ্রাহক হবে, যারা